ঘরে ঢুকে মার, আরো 3 জঙ্গির বাড়িতে বিস্ফোরণ। কুলগাঁওয়ে জঙ্গি জাহিদ আহমেদের বাড়ি ধ্বংস করে দিয়েছে ভারতীয় সেনা। পুলওয়ামার মুরানের বাসিন্দা এহসান আহমেদ শেখের বাড়িও ভেঙে ফেলা হয়েছে। একই সঙ্গে এহসান উল হক শেখ পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার আরও একজন সন্দেহভাজন, তার বাড়িও ভেঙে ফেলা হয়েছে। এহসান 2018 সালে পাকিস্তানে প্রশিক্ষণ নিয়েছিল, সম্প্রতি উপত্যকায় অনুপ্রবেশ করেছিল। এর আগে দক্ষিণ কাশ্মীরের ত্রালে আসিফ শেখের বাড়ি ধ্বংস করে দেয় ভারতীয় সেনা। অনন্তনাগের জঙ্গি আদিল ঠোকরের বাড়িতেও বিস্ফোরণ ঘটানো হয়। একের পর এক জঙ্গির বাড়িতে বিস্ফোরণ এবং ধ্বংস করে দেওয়া হচ্ছে তাদের বাড়ি। এই নিয়ে 5 জঙ্গির বাড়িতে বিস্ফোরণ ঘটানো হলো এবং তছনছ করে দেওয়া হলো তাদের বাড়ি। কথা বলবো এই নিয়েই রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন নয়াদিল্লি থেকে সরাসরি, আর একই সঙ্গে আমাদের সঙ্গে রয়েছেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা কর্নেল রাজেন্দ্র ভাদুরী এবং অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল। আপনাদের জি24 ঘন্টায় স্বাগত। আমি রাজীবের কাছে সবার আগে যাব। রাজীব, ঠিক কি চলছে এই মুহূর্তে? পর 5 জঙ্গির বাড়ি, আমরা গতকাল দেখেছিলাম 2 জন, আসিফ শেখ, আদিল ঠোকরে, এবং তারপর আজ আরো 3 জঙ্গির বাড়ি একেবারে ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এবার কি ঘরে ঢুকে মার? একেবারে এরকম বলতে পারো, ঘরে ঢুকে মার। তোমাকে জানিয়ে রাখি যে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথম সরকারের তরফে বিবৃতি দিয়েছিলেন একটি কর্মসূচিতে গিয়ে সভায়, একেবারে কখনোই এই জঙ্গিদের ছেড়ে দেওয়া হবে না, তাদের মারা হবে এবং মারের যে প্রক্রিয়া খুব শীঘ্রই শুরু হবে, সেই প্রক্রিয়াই শুরু হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন জঙ্গিদের কোমর ভেঙে দেওয়া হবে, তারা কল্পনা করতে পারবেন না তাদের সঙ্গে কি করা হবে। ঠিক সেই জিনিসটাই শুরু হয়ে গিয়েছে। যে 5 জনের তুমি নাম বললে, গতকাল 2 জন, আজকে 3 জন, একের পর এক জঙ্গি যারা লস্কর-ই-তৈয়বা সহ ভয়ানক যে সমস্ত জঙ্গি সংগঠন তাদের সঙ্গে সম্পর্ক রেখেছে, তাদের সঙ্গে জঙ্গি কার্যকলাপে যুক্ত চিহ্নিত জঙ্গি হিসেবে যারা সেখানে পরিচিত, তাদের বাড়িতে একেবারে তাদের পরিবারের লোকজনদের সরিয়ে দিয়ে বাড়ি ধ্বংস করে দেওয়া, এই কাজটাই করছে সেনা জওয়ানরা। এবং এখন আপাতত যখন সেখানে জঙ্গিরা পালিয়ে গিয়েছে, আমরা জানি যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় এখনো পর্যন্ত 5 জন জঙ্গিকে চিহ্নিত করা গিয়েছে এবং সেই 5 জনের মধ্যে 2 জন কাশ্মীরি জঙ্গি, অর্থাৎ কাশ্মীরের তাদেরকে পাকিস্তানে নিয়ে গিয়ে প্রশিক্ষণ দিয়ে তাদের এই কাণ্ড ঘটানো হয়েছে। এবং এর ফলে এই পহেলগাঁওয়ের এই ঘটনার পরে কেন্দ্রীয় সরকার তারা নতুন একটা পদ্ধতি নিয়েছে এবং সেই নতুন পদ্ধতিটি হলো ঘরে ঢুকে মার, যে কথা তুমি বলছো, একেবারে ঘর গুড়িয়ে দেওয়া। এই অর্থাৎ যারা জঙ্গি কার্যকলাপে যুক্ত হবে তাদের সঙ্গে কি করা হতে পারে, তাদের পরিণতি হতে পারে, সেটাই দেখিয়ে দেওয়া। জম্মু এবং কাশ্মীরে এই যেভাবে স্থানীয় যুবকদের ফুসলিয়ে জঙ্গি কার্যকলাপে যুক্ত করা হয়, তাদের সেই জায়গাটাতে একেবারে শিকড়ে গিয়ে আঘাত করার কারণেই, শিকড়টাকে নষ্ট করার কারণেই আজকে কিন্তু এই পদ্ধতি নেওয়া হয়েছে। এবং যেমনটা বললে যে একেবারে কুলগামে আজিদ আহমেদের বাড়ি আজকে ধ্বংস করে দেওয়া হয়েছে এবং সেখানে তোমার এহসান আহমেদ শেখ লস্কর-ই-তৈয়বার জঙ্গি, তার বাড়িতেও কিন্তু ধ্বংস করা হয়েছে। অর্থাৎ একের পর এক যদি তুমি দেখো, সেখানে দেখা যাবে যে জঙ্গি হিসেবে যারা চিহ্নিত এবং যারা একেবারে সন্দেহভাজন, শুধুমাত্র চিহ্নিত নয় রাজীব, একেবারে পহেলগাঁওয়ে যারা উপস্থিত ছিল সেই 2 জনই শুধু নয়, যারাই সন্দেহভাজন তাদেরকেও কিন্তু কোথাও ছাড় দেওয়া হচ্ছে না। আমি ঠিক এই জায়গাতেই আসবো। ব্রিগেডিয়ার প্রবীর সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার সান্যাল, যে ছবিগুলো এই মুহূর্তে সামনে আসছে, পর 5 জঙ্গির বাড়ি একেবারে ধ্বংস, তছনছ, বিস্ফোরণে উড়ে গিয়েছে বাড়ি, এই ছবিগুলো এখনো পর্যন্ত যারা এদেশের মাটি, কাশ্মীরের মাটি ব্যবহার করে জঙ্গি কার্যকলাপ করছে বা যুক্ত থাকছে, তাদের একেবারে হৃদয়ে কম্পন ধরানোর জন্য যথেষ্ট নয় কি? না, আমি যেটা খবর পাচ্ছি প্রায় 7টা ওভারগ্রাউন্ড কাশ্মীরি টেররিস্টদের বাড়িতে উপরে অ্যাটাক হয়েছে আর আমাদের সেনা ওদের বাড়ি ধ্বংস করেছে। আমি একটু পেছনে যাচ্ছি, বালাকোটে যে আমরা যে রিয়াকশনটা করেছিলাম, প্রতিশোধের অ্যাটাক যেটা করেছিলাম, সেটা আমরা মনে করছি এখন যে ওটা একটু কম লেভেলের অ্যাটাক ছিল। আমরা যদি আরও শক্তিশালী অ্যাটাক বালাকোটের সময় করতাম, তাহলে হয়তো এই পুলওয়ামার ঝামেলাটা হতো না। কিন্তু যাই হোক, এটা হয়ে গিয়েছে। এখন কি করা যায়? আমাদের রিয়াকশন, বালাকোটে আমরা শুধু এয়ারফোর্স ব্যবহার করেছিলাম, কিন্তু এইবার আমাদের প্রাইম মিনিস্টার বলেছে আমাদের এইবারের রিয়াকশন যেটা হবে, মানে পুলওয়ামার অ্যাটাকের বিরুদ্ধে, সেটা
আরো চড়া আর আরো বড় হবে। এখানে হয়তো হবে এমনটাও বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রিগেডিয়ার সান্যাল আমাদের সঙ্গে থাকুন। আমি ঠিক এই জায়গাতেই ব্রিগেডিয়ার কর্নেল ভাদুরীর কাছে যাব। কর্নেল ভাদুরী, একেবারে নতুন কৌশল বলা যেতে পারে, যেটা আগে দেখা যায়নি। পরপর জঙ্গির বাড়িতে বিস্ফোরণ হচ্ছে, ভেঙে গুড়িয়ে তছনছ করে দেওয়া হচ্ছে এই জম্মু কাশ্মীর, অর্থাৎ এই দেশের মাটিতে থেকে যারা জঙ্গি কার্যকলাপ করছিল, পাক জঙ্গিদের মদত দিচ্ছিল। কি মনে হয় এই কৌশল? এটা তো কোনো নতুন কৌশল নয়, আর কোনো কারোর বাড়ি ধ্বংস করে দেওয়া তো এটা তো কোনো কৌশলের ব্যাপার না। আর যদি এরা অলরেডি চিহ্নিত টেররিস্ট, মানে ডেজিগনেটেড টেররিস্ট, অফিসিয়ালি আইডেন্টিফাইড অ্যাজ টেররিস্ট, তো যদি বাড়ি ওদের ভাঙা ছিল তো এতদিন কিসের জন্য ওয়েট করছিল? যেদিন কনফার্মেশন ইন্টেলিজেন্স রিপোর্ট এসেছে আজকের থেকে 1 বছর 2 বছর 3 বছর আগে, যে কোনো সময়, যে ও কনফার্মড টেররিস্ট, তো যদি বাড়ি ধ্বংস করার ছিল তখনই করে যাওয়া উচিত ছিল। এখন পেহেলগামের ইনসিডেন্টের পরে হঠাৎ 4-5টা বাড়ি ভেঙে কি অ্যাচিভ হবে? ওই টেররিস্টটাকে এলিমিনেট করা দরকার, তার বাড়ি এলিমিনেট করে কিছু হবে না। বাড়ি তো ঠিক আছে, টিভি সন্ধান চলছে, তো সেই সন্ধান, সেই চিরুনি তল্লাশি তো জারি রয়েছে। কর্নেল ভাদুরী, একেবারে সেই পেহেলগাঁওয়ের ঘটনার পর থেকেই তো আমরা দেখছি একেবারে ছানভিন করে চিরুনি তল্লাশি চলছে। একটু সঙ্গে থাকুন আমাদের। ভারতের বদলা শুরু, চাপে পাকিস্তান। পাক অধিকৃত কাশ্মীরের সেনার গুলি বোমাও চলছে নিয়ন্ত্রণ রেখা বরাবর। মুহুর্মুহু গুলি বোমা ভারতের, এ যেন তেরঙ্গার রণহুঙ্কার। আকাশপথেও চলছে নজরদারি। আর নয়, এক মুহূর্তও নয়, পাকিস্তানকে 1 ইঞ্চিও জমি নয়। এবার প্রতিশোধ নেওয়ার পালা ভারতীয় সেনার, এবং ছত্রে ছত্রে সেই নিদর্শন, সেই ইঙ্গিত কিন্তু আসছে সমস্ত জায়গা থেকে। রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রাজীব, একদিকে যখন একের পর এক জঙ্গির বাড়ি ভেঙে যাচ্ছে, গুড়িয়ে দেওয়া হচ্ছে, বিস্ফোরণে গুড়িয়ে যাচ্ছে, আর সেখানেও নিয়ন্ত্রণ রেখা বরাবর টানা গুলি বোমা বর্ষণ চলছে, ঠিক কি আপডেট? দেখো, এই মুহূর্তে পাকিস্তান আর ভারতের মধ্যে অবশ্যই একটা টেনশন রয়েছে, যুদ্ধ ভাব বলা যেতে পারে, এবং সেক্ষেত্রে ভারতীয় সেনা পাকিস্তানের সেনার তরফ থেকে আসা প্রত্যেকটি গুলি, প্রত্যেকটি বোমার যথাযোগ্য জবাব দিচ্ছে, এবং অনেকটা বেশি করে দিচ্ছে বলা যেতেই পারে। কিন্তু যে প্রশ্নটি, যে জঙ্গিরা কোথায়, জঙ্গিদের খুঁজে বের করার চেষ্টা, তুমি দেখো যে বেশ কয়েক ঘন্টা, কয়েকদিন অতিবাহিত হয়েছে, কিন্তু জঙ্গিরা গা ঢাকা দিচ্ছে। আর এই জঙ্গিরা ওই জায়গা থেকে, অর্থাৎ পেহেলগাঁও থেকে যেভাবে গা ঢাকা দিয়ে এখনো পর্যন্ত গা ঢাকা দিয়ে থাকতে সমর্থ হয়েছে, সেই জায়গায় কিন্তু ভারতীয় সেনা, কেন্দ্রীয় বাহিনী এবং অন্যান্য এজেন্সি তৎপর রয়েছে তাদের খুঁজে বের করার জন্য। এই জন্যই একেবারে প্রত্যেকটি জঙ্গল, প্রত্যেকটি জায়গা, সেক্টর ধরে চিহ্নিত করে সেই জায়গাগুলিকে ঘিরে ধরে তল্লাশি চলছে। মনে করা হচ্ছে যে পাকিস্তানের সেনা চাইছে এই জঙ্গিদের সেফ প্যাকেজ দিয়ে কোনোভাবে পিওকে তে পৌঁছে দেওয়া, তাদের নিয়ে যাওয়া, তাদের ফেরত নেওয়া। এই প্রচেষ্টার কারণেই কিন্তু যখন তল্লাশি চলছে তখন এই যে এলওসি বরাবর সেখানে গুলি চলছে এবং সেল, মর্টার ইত্যাদি ছড়া হচ্ছে। এই উত্তেজনা ক্রিয়েট করে ভারতীয় সেনাকে এনগেজ রাখা, এবং এই এনগেজ রাখার মাধ্যমে এই জঙ্গিদের পাকিস্তানের ফিরে যাওয়ার একটা সেফ প্যাকেজ করে দেওয়া, এমনটাই মনে করা হচ্ছে। কিন্তু ভারতীয় সেনা সেই পথে পা বাড়াচ্ছে না। যখনই পাকিস্তানের তরফ থেকে কোনো গুলি বা কোনো বোমা বা কোনো মোটর আসছে, তার যথাযোগ্য জবাব দিচ্ছে। এবং আমরা জানি যে গতকাল 4 পাকিস্তানি সেনার মৃত্যু হয়েছে এই ঘটনায়। তারপরেও পুরো বিষয়টি থেমে নেই, এবং পাকিস্তানের সেনাদের এই গুলি বা ইত্যাদি যেখানে তারা আক্রমণ করার চেষ্টা করছে বা একটা দৃষ্টি আকর্ষণ করে সেই জায়গায় ভারতীয় সেনাকে এনগেজ করার চেষ্টা করছে, এটি একটি ফাঁদ বলে মনে করছে ভারতীয় সেনা। সঙ্গে থাকো রাজীব, আমি ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, কর্নেল ভাদুরী আমাদের সঙ্গে রয়েছেন। কর্নেল ভাদুরী, বাড়ি শুধু গুড়িয়ে দেওয়া হচ্ছে জঙ্গিদের তাই নয়, সীমান্ত রেখা বরাবর একটানা গুলি বোমা বর্ষণ চলছে, এবং পাকিস্তানের একটানা আক্রমণ, সেখান থেকেও গুলি বোমা বর্ষণ অব্যাহত রয়েছে। কি বলবেন এটাকে? এখন এত বছর ধরে লাইন অফ কন্ট্রোলে অ্যাপারেন্টলি সিজ ফায়ার ছিল 2003 সালের থেকে,
কিন্তু সিজফায়ার কি অ্যাকচুয়ালি ছিল না, মাঝে মধ্যেই পাকিস্তানের তরফ থেকে আমাদের পোস্টের ওপরে আর্টিলারি, হেভি মোটর, মেশিন গান ফায়ারিং হতো, আমরা তার রিটালিয়েট করতাম। এখন আবার সিচুয়েশন হট হয়েছে, লাইন অফ কন্ট্রোল আবার অ্যাক্টিভ হয়েছে, ওরা আমাদের পোস্টের উপরে, আমাদের টার্গেটের উপরে হামলা করছে, আমরা ওটা রিটালিয়েটরি স্ট্রাইক করছি। একদমই ঠিক, এইটাই জানতে চাইবো আমি। ব্রিগেডিয়ার সান্যাল আমাদের সঙ্গে রয়েছেন। ব্রিগেডিয়ার সান্যাল, কেন এটা হচ্ছে? কেন সীমান্তের ওপার থেকে পাক সেনা বারবার গুলি বোমা চার্জ করছে, যার উত্তর দিতে হচ্ছে ভারতীয় সেনাকে এরকম একটা পরিস্থিতিতে? না, পাকিস্তানের যে বর্ডার ফায়ারিং আরম্ভ করছে এটাকে আমরা বলি একটা রিঅ্যাক্টিভ অ্যাকশন। ইন্ডিয়া কোন জায়গা থেকে কি করে অ্যাটাক করবে সেটা পাকিস্তান জানে না, তো সেই জন্য পাকিস্তান যেখানে মনে করছে যে এখানে অ্যাটাক আসতে পারে সেই সব জায়গায় ওরা ফায়ারিং করছে, স্মল আর্মস দিয়ে, মেশিন গানস দিয়ে, মোটর আর্টিলারি ব্যবহার করছে। ইন্ডিয়ার কাছে যে আর্টিলারি সিস্টেমসগুলো আছে পাকিস্তানের থেকে আরও ভালো। আমার সময় আমি 2001-এর কথা বলছি, আমরা লেজার গাইডেড অ্যামিনিশন পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার করতাম। ক্রাসনোপোল অ্যামিনিশন, রাশিয়ান অ্যামিনিশন, খুব দামি অ্যামিনিশন। ওটা একটা বাংকারের পিল বক্স, মানে যে একটা জানলা থাকে ওর মধ্যে দিয়ে আমরা আর্টিলারি শেল আমরা আপনি বলছেন অনেক উন্নত মানের, অনেক বেশি লেথাল অস্ত্রশস্ত্র ভারতের সামরিক বাহিনীতে রয়েছে যেটা পাকিস্তানের নেই। একবার দেখাই, আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক কি রয়েছে ভারতের কাছে আর ঠিক কি রয়েছে পাকিস্তানের কাছে। আদৌ পাকিস্তানের কি ক্ষমতা রয়েছে দাঁড়িপাল্লায় যদি তুল্যমূল্য বিচার করি ভারতের সঙ্গে লড়াই করার সামরিক ক্ষমতা? গোটা বিশ্বের 4 নম্বর জায়গায়, 4 নম্বর পজিশনে ভারত, আর 12তম স্থানে রয়েছে পাকিস্তান। এখানেই পরিষ্কার কতটা পিছিয়ে পাকিস্তান সামরিক শক্তিতে ভারতের তুলনায়। সক্রিয় সেনা ভারতীয় সেনায় রয়েছে 14.5 লক্ষ, আর পাকিস্তানের 6.5 লক্ষ, অর্ধেকেরও কম পাকিস্তানের সক্রিয় সেনার সংখ্যা। আর এর পাশাপাশি রিজার্ভ ফোর্স রয়েছে ভারতের 11.5 লক্ষ, পাকিস্তানের রিজার্ভ ফোর্স 5.5 লক্ষ। যদি সেনার সংখ্যাতেও বিচার করা হয় তাহলেও শক্তি দ্বিগুণ পাকিস্তানের থেকে, ভারতের দ্বিগুণের অনেক বেশি। ট্যাঙ্ক ভারতের রয়েছে 4201টি ট্যাঙ্ক, পাকিস্তানের রয়েছে 2627টি ট্যাঙ্ক, অর্থাৎ এখানেও প্রায় অর্ধেক, হাফ। আর্টিলারি সংখ্যা ভারতের 4075, পাকিস্তানের 3291। কোনো ক্ষেত্রেই, কোনো জায়গাতেই পাকিস্তান ভারতের কাছাকাছিও পৌঁছতে পারেনি বা পারবে না। মোট সামরিক বিমানের সংখ্যা ভারতের 2229টি, পাকিস্তানের 1399টি। আর ঠিক এই জায়গাতেই আমি জানতে চাইবো ব্রিগেডিয়ার সান্যালের কাছ থেকে, তুল্যমূল্য বিচার করলে যখন দেখা যাচ্ছে যে ক্ষমতা সামর্থ্যে অনেকটা পিছিয়ে পাকিস্তান ভারতের থেকে, কিন্তু তারপরেও নিয়ন্ত্রণ রেখায় কেন এই প্ররোচনা? কেন সিজফায়ার লঙ্ঘন করে এরকম একটা পরিস্থিতিতে বারবার গুলিবোমা চলছে? পাকিস্তানের ডিক্লেয়ার্ড ফিলসফি হচ্ছে ইন্ডিয়াকে ছোট ছোট আঘাত দিয়ে ইন্ডিয়াকে কি করে খুব দুর্বল কিংবা শেষ করা যায়, ডেথ বাই 1000 কাটস। ইন্ডিয়া এটা ভালো করে বোঝে, কিন্তু সেই পরিকল্পনা নয় ব্রিগেডিয়ার সান্যাল। আমাদের মিলিটারিকে তৈরি করেছি। হ্যাঁ, কি বললেন? যদি এটাই পরিকল্পনা হয় পাক সেনার, ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকে তৈরি করে বলুন। আমরা ইন্ডিয়ান আর্মড ফোর্সেসকে তৈরি করেছি টু ফাইট আ টু ফ্রন্ট ওয়ার, মানে চীন আর পাকিস্তানের সাথে একসাথে কি করে যুদ্ধ করব সেরকমভাবে আমরা ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেসকে আপগ্রেড করছি, আর আমরা এটা অনেকটা করে ফেলেছি। এখন পাকিস্তানের যে ভ্যালিউটা আছে প্রায় নেই বলে চলে, কিন্তু পাকিস্তান আমাদের খোঁচা দিচ্ছে। আর আমাদের গভর্নমেন্ট ক্লিয়ারলি বলেছে এইবার আমরা পাকিস্তানকে
ভালো করে শাস্তি দেব। একদমই ঠিক, এইটাই আমি জানতে চাইছি কর্নেল ভাদুড়ির কাছে, এটা আমি জানতে চাইবো যে স্যাকরার টুকটাক কামারের এক ঘা, সেই এক ঘা দেওয়ার সময়টা কি এসেছে এবার, কি মনে হয়? দেখুন, এক ঘা তো 65-এও দেওয়া হয়েছিল, 71-এও দেওয়া হয়েছিল, কার্গিলেও 99-এও দেওয়া হয়েছিল। তো এক ঘাতে কি ফাইনাল সলিউশন হয়? তা হয় না। হাউএভার, এইবার যদি আবার পার্লামেন্ট স্যাংশন করে ক্যাবিনেট কমিটি ফর সিকিউরিটি রেকমেন্ডেশন যে উই শুড গো টু ওয়ার, উইল গো টু ওয়ার। ইন্ডিয়ান আর্মি, নেভি আর এয়ারফোর্সের টাস্কিংই এক্সটার্নাল অ্যাগ্রেশন, কিন্তু এক্সটার্নাল অ্যাগ্রেশনের আগেনস্টে করবার জন্যে ইন্টারনাল মেকানিজম গুলোকে নিজের প্লেসে রাখতে হবে। পাকিস্তানের তো প্রক্সি এই টেররিস্টদের ইউজ করার পুরো আইডিয়াটাই যে নিজের মেন যে আর্ম ফোর্সেস ওইগুলোকে না কমিট করে এই ছোট ছোট নন স্টেট অ্যাক্টরসদেরকে দিয়ে ইন্ডিয়ান আর্ম ফোর্সেসের উপরে বা ইন্ডিয়ান টার্গেটসের উপরে হামলা করা। এবং সেই প্রক্সি ওয়ারকে মোকাবিলা করতে গেলে বড় আঘাতের কি প্রয়োজন নেই? সমুদ্র হিমাচল কিন্তু সেটারই অপেক্ষা করছে। আপনাদের দুজনকেই ধন্যবাদ। কর্নেল ভাদুড়ি, ব্রিগেডিয়ার সান্যাল আমাদের সঙ্গে ছিলেন, রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধিও আমাদের সঙ্গে ছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।